মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সেদেশের জাতীয় নিরাপত্তা কৌশল বা ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, যেটা সংক্ষেপে বলা হচ্ছে এনএসএস, ঘোষণা করেছেন। এই এনএসএসে কী ধরনের পরিবর্তন এলো, কে বিপদে পড়বে, কে কাকে আমেরিকা বন্ধু ভাবছে, কাকে শত্রু ভাবছে, পুরো বিষয়গুলো এর মধ্যে দিয়ে একটা চিত্র আমরা পাবো। এ নিয়ে আলোচনার জন্য লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চর্চার পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। তো শাকিল আনোয়ার, আমি যে জিনিসটা আপনাকে শুরুতেই বলছিলাম যে ট্রাম্প যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এনএসএস যে নীতি ঘোষণা করলেন, এখানে আসলে কোনো ধরনের কোনো মৌলিক পরিবর্তন কি এসেছে? ধন্যবাদ সেলিম আপনাকে। সেটা হচ্ছে যে আপনাকে এই জাতীয় নিরাপত্তা নীতির সাথে কিন্তু জাতীয় প্রতিরক্ষা নীতিও কিন্তু ঘোষিত হয়েছে একই সময়ে প্রায়। এই দুটোকে কিন্তু এক করে দেখতে হবে এবং এই দুটোর ভিত্তিতে আপনি বুঝতে পারবেন যে আমেরিকা আগামী বছরগুলোতে, অন্তত ট্রাম্প যতদিন আছেন ততদিন পর্যন্ত, তাদের বৈদেশিক সম্পর্কটা কেমন হবে, দেশের সাথে সম্পর্ক কেমন হবে, তাদের মানে বৈদেশিক কূটনৈতিক নীতি কি হবে, আর্থিক নীতি কি হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক তাদের মানে অগ্রাধিকার কি হবে। এই জিনিসগুলো কিন্তু একটা ধারণা পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে কতটা পরিবর্তন, মানে শেষ যখন বাইডেনের সময় যে নীতি ঘোষিত হয়েছিল 2022 বোধহয় এরকম সময়, 22 বা 23-এ, তার থেকে এটা কতটা আলাদা? অনেকটাই আলাদা, আদর্শিকভাবে আলাদা। আমি এটা 32-33 পৃষ্ঠার একটা ডকুমেন্ট। কিছুটা আমি দেখার চেষ্টা করেছি এবং আমেরিকান বিভিন্ন বড় অ্যানালিস্টরা এটা নিয়ে কি ভাবছেন সেটা একটু বোঝার চেষ্টা করেছি। আমার মনে হয় যে একটা আদর্শিক বড় পরিবর্তন হয়েছে এবং বেশ সিগনিফিক্যান্ট পরিবর্তন। প্রথম কথা হচ্ছে যে এখানে ধরে নেওয়া হচ্ছে, স্বীকার করে নেওয়া হচ্ছে যে এই যে আপনার শীতল যুদ্ধের পরে আমেরিকার ব্যাপারে যে একটা ধারণা, এবং আমেরিকার ভেতরের সবাই সেটা এক্সপেক্ট করছেন, করেছিলেন, এবং আমেরিকার যারা প্রধান বন্ধু রাষ্ট্রগুলো তারাও আশা করতেন যে আমেরিকা এখন শীতল যুদ্ধের পরে এককভাবে, স্থায়ীভাবে সমস্ত পৃথিবীর একটা মোড়ল হবে, তাদের প্রধান আধিপত্য থাকবে। এখানে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের চিন্তা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কাম্য নয়, এটা এই ধরনের চিন্তা করা ঠিক না, এবং আমরা এটা করব না। এটা এটা বাস্তবসম্মত না, এটা সম্ভব না। তার মানে হচ্ছে যে এটা আমেরিকা এখন স্বীকার করে নিচ্ছে যে আমরা আর সমগ্র পুরো পৃথিবীর মোড়ল হওয়ার অবস্থা আমাদের নেই, এবং এটাই বাস্তবতা। এবং তারা বলছে যে জাতি গঠন আমাদের কাজ না, সারা পৃথিবীতে জাতি গঠন করা আমাদের কাজ না, সারা পৃথিবীতে আপনার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এটা আমাদের কাজ না, এখান থেকে আমরা সরে আসছি। এবং দেখেন যে ইভেন যখন ট্রাম্পের প্রথম দফায় 2017 সালে তিনি যে এই নীতি ঘোষণা করেছিলেন, সেখানে কিন্তু গ্রেট পাওয়ার গেমের কথা বলা হয়েছিল, এবং সেই গ্রেট পাওয়ার গেমে কিন্তু মূলত রাশিয়া এবং মূলত চায়নাকে টার্গেট করা হয়েছিল। চায়না, তিনি ওখানে বলা হয়েছিল যে চায়না এমন একটা দেশ যে রিভিশনিস্ট শক্তি, তারা পৃথিবীর যে বর্তমান যে নিয়ম নীতি আছে সেটাকে বদল করে দিতে চায়, এবং যেটা আমেরিকার স্বার্থ বিরোধী। এবং সেই জন্য আপনি দেখবেন যে তখন থেকে কিন্তু এই যে ইন্ডো প্যাসিফিক পলিসি আমেরিকার, সেটা কিন্তু সেটাই হচ্ছে তাদের 1 নম্বর অগ্রাধিকার হয়েছিল। মধ্যপ্রাচ্য থেকে বা অন্যান্য জায়গা থেকে তাদের অগ্রাধিকার সরিয়ে নিয়ে তারা পুরোটাই ইন্দো প্যাসিফিকে নিয়ে গেছিল। এখন তারা বলছে যে আমাদের 1 নম্বর অগ্রাধিকারের জায়গা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বলতে আপনার বুঝতেই পারছেন যে দক্ষিণ আমেরিকা, আমেরিকার আশেপাশের এলাকাগুলো। তারা বলছে যে এটাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আমাদের সেই মনরো ডক্ট্রিন ফিরে আসছে। মনরো ডক্ট্রিন, হ্যাঁ, মনরো ডক্ট্রিন আপনার মনে আছে, আপনার শ্রোতা দর্শকদের হয়তো বলা দরকার মনরো ডক্ট্রিনটা কি জিনিস। এটা হচ্ছে যে 1825 সালে, বোধহয় 1825 সালের দিকে জেমস মনরো, আমেরিকান প্রেসিডেন্ট, তিনি একটা কংগ্রেসে ভাষণ দিয়ে বলেছিলেন যে এই আমার এলাকাতে, দক্ষিণ আমেরিকাতে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার গুলো আর
যেন তাদের প্রভাব না বাড়ানোর চেষ্টা করে। তো সেটাকে বলা হয়, তো এই কথাটা কিন্তু এখন আবার ফিরে আসছে। কারণ কি? এই নীতিতে যেটা বলা হচ্ছে যে আমাদের এখন অগ্রাধিকার এই এলাকা। কারণ এই এলাকা আমাদের সবচাইতে বড় ডোমেস্টিক সিকিউরিটির প্রবলেম তৈরি করেছে। এখান থেকে মাস মাইগ্রেশন হচ্ছে, এখান থেকে ড্রাগস আসছে, হ্যাঁ? এবং সবচেয়ে বড় কথা যে এখানে অন্যান্য আমাদের শত্রু ভাবাপন্ন যে সমস্ত দেশ, আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, চীনকে টার্গেট করা হয়েছে, রাশিয়াকে কিছুটা। সেটা হচ্ছে তারা এখানে এসে তাদের প্রভাব বিস্তার করছে। সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য এখন সবচাইতে বড় সিকিউরিটি থ্রেট বলেন, অর্থনৈতিক সিকিউরিটি থ্রেট বলেন, সবকিছু ডোমেস্টিক সিকিউরিটি থ্রেট বলেন। তো এইটা এখন আমাদের অগ্রাধিকার, এবং এমন কথাও বলা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সৈন্য নিয়ে এই এলাকাতে মোতায়েন করা হবে। সুতরাং এটা একটা বড় পরিবর্তন আমেরিকার আউটলুকের। এই যে নতুন নীতিতে মূলত কাকে আমেরিকানরা বন্ধু ভাবছে, কাকে শত্রু ভাবছে। যেরকম আমি যদি বলি, আমরা সবসময় জানি যে ইউরোপ তার একটা বড় বন্ধু, বা এদিকে যদি আমি ইন্দো প্যাসিফিকে দেখি, দক্ষিণ কোরিয়া, জাপান, ওদিকে আমি তাইওয়ানকে দেশ না বললেও তাইওয়ানের সঙ্গে ফিলিপাইন, এদের প্রত্যেকের সঙ্গে, এমনকি আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে আমেরিকার খুব ভালো সম্পর্ক। এইখানে আসলে এখন কি তাহলে বন্ধুত্বের সংজ্ঞায় কোনো পরিবর্তন আসছে আমেরিকায়? না দেখেন, এটাতে এটা পড়ে আমার যেটা মনে হয়েছে এবং যেটা আমেরিকান অ্যানালিস্টরা বলার চেষ্টা করছেন, এটা হচ্ছে যে আমরা ট্রাম্পের মুখ থেকে যেটা শুনছি অনেক বছর ধরে, ট্রাম্প যতদিন ক্ষমতা ছিলেন প্রথম দফাতেও এবং এই দ্বিতীয় দফাতে আরো বেশি, আমেরিকা ফার্স্ট। হ্যাঁ, আমেরিকা ফার্স্ট, মানে সমস্ত কিছুই হচ্ছে আমেরিকার স্বার্থে সবকিছু হবে। আমাদের এখন এই সারা পৃথিবীর কেমন কি আছে, গণতন্ত্র আছে কি নেই, এগুলো আমাদের দেখার আর দরকার নেই। হ্যাঁ, তো আইসোলেশনের যে কথাটা বলা হচ্ছে, উনি এই কথাটা, এবং এই পুরো নীতিটার কিন্তু ভিতরে ওইটাই আছে যে বন্ধুত্ব। দেখেন চীনের ব্যাপারে কি বলা হচ্ছে, চীনকে কিন্তু সবচাইতে বড় যেটা বললাম যে পাওয়ার, মানে কম্পিটিশন হিসাবে চীনকে দেখা হচ্ছিল। বলা হচ্ছিল যে চীন আমাদের স্বার্থ বিরোধী সবকিছু করার চেষ্টা করছে, আমাদের ইন্দো প্যাসিফিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। 2017-এর যে নীতি ছিল সেখানে বলা হয়েছিল এগুলো। এখন কি বলা হচ্ছে যে চীনের ব্যাপারে কিন্তু ওই ধরনের খুব আক্রমণাত্মক কথা নেই। বলা হচ্ছে যে চীনের সাথে আমরা ব্যবসা করতে চাই, হ্যাঁ, মিউচুয়ালি বেনিফিশিয়াল ইকোনমিক পার্টনার, ট্রেড পার্টনার হিসাবে চীনকে দেখানো হচ্ছে। তো এটাই হচ্ছে যে মানে ওইভাবে শত্রু চীনকে দেখানো হচ্ছে না। রাশিয়ার ব্যাপারে তো কিছু বলাই হচ্ছে না। রাশিয়া যে এই যে ইউক্রেন যুদ্ধ এবং ব্যাপারে রাশিয়াকে সরাসরি কিন্তু অ্যাকিউজও করা হচ্ছে না, বরঞ্চ পরোক্ষভাবে ইউরোপকেই বলা হচ্ছে যে তোমরা রাশিয়াকে। আমি এই পয়েন্টে আসতে চাচ্ছিলাম। আপনি একটু আগেই বলছিলেন যে একই সঙ্গে যেরকম ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির পাশাপাশি প্রতিরক্ষা নীতিও ঘোষণা করা হয়েছে, সেখানে আপনার যে জিনিসগুলো স্পষ্ট হয়ে উঠছে যে রাশিয়ার ব্যাপারে আপনি বললেন যে তেমন কিছু নেই, তাহলে কি আমরা ধরে নেব ইউরোপ সরাসরি অভিযোগ করা হচ্ছে না তাদের বিরুদ্ধে যে তোমাদের কারণে এই মেস ইউক্রেনে? হ্যাঁ, তো ইউরোপকেও বলা হচ্ছে যে আগামী দিনে ন্যাটোর দায়িত্ব ইউরোপকেই নিতে হবে, এই দায়িত্ব আমেরিকা নিতে পারবে না। সেক্ষেত্রে কি পুরো সালিম, পুরো যে পলিসির এইটা সবচেয়ে বড় শক, কিন্তু মানে মানুষের বিশ্বাস যে এটা সবচেয়ে বড় শক যাবে চায়নার উপর, কারণ চায়না হচ্ছে কম্পিটিটর, তাই না? কম্পিটিশন, বড় কম্পিটিটর তাদের সব দিক দিয়ে, অর্থনৈতিকভাবে এবং প্রযুক্তিগতভাবে, সামরিকভাবে। কিন্তু সবচেয়ে বড় শক কিন্তু তাদের সবচেয়ে বড় মিত্র হিসেবে যাকে দেখা হতো এতদিন ধরে, সেই ইউরোপ। সবচেয়ে বড় শক এসেছে ইউরোপকে পুরোপুরি এই প্রথম মানে কাগজে কলমে বলে দেওয়া হচ্ছে, ভাই আমরা তোমার নিরাপত্তা আর তোমাদের নিরাপত্তা দেখতে পারবো না, তোমাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের। তোমরা মনে করো যে রাশিয়া হচ্ছে তোমাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট, তো তাই যদি হয় সেটার কারণ হচ্ছে যে সেটাও তোমাকে দেখতে হবে। এবং সেখানে বলা হচ্ছে, কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি সেখানে বলা হচ্ছে যে ইউরোপ মনে করে রাশিয়া এক্সিস্টেন্সিয়াল থ্রেট, কিন্তু এই থ্রেটটা কেন তারা মনে করে তার কারণ হচ্ছে যে তাদের মানে সেই আগের মতো কনফিডেন্স নাই, ইউরোপের সেই কনফিডেন্স নেই। কেন কনফিডেন্স নাই? সেটা হচ্ছে তাদের ডোমেস্টিক পলিটিক্সের কারণে। পলিটিক্সটা কি? সেটা হচ্ছে তারা সারা পৃথিবী থেকে নানা জাতের লোকজন এনে এখানে এত বেশি মানুষজন এনেছে
যে তাদের যে ইউরোপিয়াননেস, তাদের যে হিস্ট্রিক্যাল যে মানে ইউরোপিয়াননেস, সেটাই মানে তাদের যে কালচার, সংস্কৃতি, সেটাই এখন ইরেজড হওয়ার মতো অবস্থা হয়েছে। তো এই যে কথাগুলো, এটা সাংঘাতিক, মানে এটা তো বড় একটা মানে উদ্বেগের তৈরি করেছে যারা এখন ইউরোপ শাসন করছেন, শাসক গোষ্ঠীর হ্যাঁ, কাছে। এই জন্যই কি সভ্যতার বিলুপ্তি শব্দটা ব্যবহার করা হয়েছে? এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটাই। এই সভ্যতার বিলুপ্তি কেন হচ্ছে? যে তোমরা এত লোকজন বাইরে থেকে এনেছো এবং তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছো, সবকিছু করা দিয়েছো, এবং তাদের এই সমস্ত কথা বলতে গেলে, যারা তোমার দেশের ভেতরের লোকজন এইসব কথা বলতে গেলে তাদের তোমরা গলা টিপে ধরছো, কথা বলতে দিচ্ছ না। তো এই যে ইউরোপের এই যে দক্ষিণপন্থী রাজনীতির যে উত্থান যারা ঘটাচ্ছেন, তারা কিন্তু এতে খুবই মানে খুশি হবেন, খুবই খুশি হবেন। এবং এই কারণে এখন দেখবেন যে যারা ইউরোপে এখন শাসন করছে, এটা তো সব মধ্যপন্থী সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টিস গুলা, তারা কিন্তু খুবই ভয়ে আছে যে এটা আমেরিকা কিনতে তাহলে আমাদের দেশের যে সমস্ত দক্ষিণপন্থী রাজনীতি, সেটাকে কিন্তু আসলে উস্কে দিচ্ছে আর কি। তো এটা একটা ইউরোপের জন্য বড় একটা মানে তাদের সবচেয়ে বড় মানে মিত্র, তাদের কাছ থেকে এই ধরনের কথাবার্তা তারা কিন্তু খুবই মুষড়ে পড়েছে, এবং ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে খুবই চিন্তিত তারা। চিন্তিত অবস্থায়, কিন্তু আপনি একটু আগেই বলছিলেন যে যাদের সবচেয়ে বেশি শক পাওয়ার কথা ছিল বা আঘাত পাওয়ার কথা ছিল, সেই চীনকে নিয়ে তেমন কিছু বলা হয়নি, বরং বলা হয়েছে যে এমন কিছু করা যাবে না যে তাইওয়ানকে নিয়ে চীনের সাথে কোনো সংঘাত জড়িয়ে পড়ে আমেরিকা বা না, তার মিত্ররা। তারা যেটা বলেছে আমি যেটা বুঝতে পেরেছি, তারা যেটা বলেছে, হ্যাঁ, চীনকে তারা একটা ব্যবসায়িক পার্টনার হিসাবে দেখছে, মিউচুয়ালি বেনিফিশিয়াল। হ্যাঁ, তোমাদের সাথে আমরা ব্যবসা করব, কারণ আমরা আমাদের মানে প্রসপারিটি চাই। তোমাদের সাথে আমরা ব্যবসা করব, কিন্তু সেই ব্যবসা হতে হবে সৎভাবে, ন্যায়ের ভিত্তিতে, মিউচুয়ালি বেনিফিশিয়াল হতে হবে এনগেজমেন্ট। তো সেটা সেটা চীনের জন্য ভালো। এবং চীন আরো একটা ব্যাপারে খুব খুশি, যে এখানে যেটা বলা হচ্ছে, যে এই নীতিতে বলা হয়েছে যে কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ও মানে সেখানকার সোভারেন্টি নিয়ে আমরা আর কথা বলবো না, এটা আমাদের বিষয় না। এটা চীনের জন্য খুবই একটা স্বস্তির ব্যাপার। কি কারণ কি, চীন সবসময় মনে করেছে যে, বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টি, তারা মনে করেছে যে তাদের কর্তৃত্ব খর্ব করার চেষ্টা সবসময় আমেরিকা করেছে এবং করতে থাকবে, এটা সবচেয়ে বড় চিন্তা। এটা তাদেরকে একটা স্বস্তি দেবে। কিন্তু যেটা চীনের অস্বস্তির কারণ হবে, সেটা হচ্ছে যে যে এই যে সাউথ আমেরিকাতে তারা বিভিন্নভাবে, আর্থিকভাবে, সামরিকভাবেও অনেক সম্পর্ক গড়ে তুলেছে অনেক দেশের সাথে, সাউথ আমেরিকা অনেক দেশগুলোতে। এখন কিন্তু একটা চাপ বাড়বে ওই দেশগুলোর উপর থেকে। আপনি ভেনিজুয়েলা নিয়ে যেটা হচ্ছে, সেটা কিন্তু এই যে নতুন ডক্ট্রিনের একটা আপনি প্রকাশ কিন্তু। দেখেন, আপনি এই ভেনেজুয়েলা। ভেনিজুয়েলার এই গভর্নমেন্টকে কিন্তু থাকতে দেবে না আমেরিকানরা। সেই অবস্থা তৈরি করে ফেলেছে। এবং অন্যান্য দেশে যেখানে চীন এবং রাশিয়ার প্রভাব বেড়েছে, আপনি নিশ্চিত থাকেন যে এই দেশগুলোর উপরে প্রচন্ড চাপ বাড়বে, যে এই কোন ধরনের স্ট্র্যাটেজিক বিষয়ে যেন সম্পর্ক না রাখা হয়। ধরুন, সামরিক কোনো সম্পর্ক না থাকে, বা এমন কোনো জায়গায় চীনের ইনভেস্টমেন্ট যেন না তারা আনে, পোর্ট বা এই ধরনের বিষয়ে, যেটা একটা স্ট্র্যাটেজিক মানে ক্ষতির মুখোমুখি হতে পারে, সামরিক ক্ষতির মুখোমুখি হতে পারে আমেরিকা। এই ধরনের চাপ কিন্তু বাড়বে। সেটা চীনের জন্য, কিন্তু চীন অনেকদিন ধরে ইনভেস্ট করছে এইসব জায়গাগুলোতে, চীনের জন্য অস্বস্তি হবে। আর তাইওয়ানের ব্যাপারে যেটা আমি বুঝতে পেরেছি, তাইওয়ানের ব্যাপারে এই নীতিতে যেটা আছে, আমেরিকানরা বলছে যে তাইওয়ানের যে স্ট্যাটাস কো, এই স্ট্যাটাস কো যেন কেউ না ভাঙতে পারে একক সিদ্ধান্তে। তাইওয়ানের সাথে যদি মিলেমিশে ভাঙে সেটা অন্য জিনিস, কিন্তু একক সিদ্ধান্তে যেন এই স্ট্যাটাস কো না ভাঙে, সেই জিনিসটা আমরা দেখব। মানে সেই ডেটারেন্সটা আমরা তৈরি করব। তার মানে কিন্তু এখনো পর্যন্ত তারা বলার চেষ্টা করছে যে এই ইন্দো প্যাসিফিক বা এই দক্ষিণ চীন সাগর, সাউথ চায়না সিতে কিন্তু আমেরিকানদের প্রেজেন্স থাকবে, এবং সেই প্রেজেন্সটা থাকবে, এবং সেই জন্য কিন্তু ওটার যে কোয়াডের কথা বলা হয়েছে, যে কোয়াডের প্রসঙ্গ এসেছে, যে এটাকে রাখতে হবে, এবং ইন্ডিয়ার সহযোগিতার কথা বলা হয়েছে, এবং একই সাথে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াকে বলা হচ্ছে যে তোমার এই ইন্দো প্যাসিফিকের যে নিরাপত্তা, সেটার জন্য তোমরা তোমাদের ডিফেন্সে খরচ বাড়াও। তো সুতরাং একেবারে যে ওইখান থেকে সরিয়ে নিচ্ছে আমেরিকা তা না, কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে ইন্দো প্যাসিফিকের একটা কোনো একটা দেশের সামগ্রিক মানে একক
মানে কর্তৃত্ব, এটা আমাদের জন্য ক্ষতি। কারণ হচ্ছে যে সাউথ চায়না সি দিয়ে 1/3 শিপিং ব্যবসা হয়। সুতরাং এটা আমাদের অর্থনীতির জন্য এটা খুবই সম্পৃক্ত ব্যাপার। খুবই আমাদের স্বার্থের জন্য সম্পৃক্ত। সুতরাং এই জায়গাটা যেন সুরক্ষিত থাকে তার জন্য আমরা সব চেষ্টা করব। এটা কিন্তু আছে। একেবারে যে নজর সরিয়ে নিচ্ছে ইন্দো চায়না থেকে তা না। কিন্তু চীনের ব্যাপারে যে বক্তব্য, যে টোন ছিল গতবার বা এখন পর্যন্ত, সেই টোনটা এখন কিন্তু অনেক ঠান্ডা টোন। ডাউন করা হয়েছে। ডাউন আচ্ছা, আমরা যে সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাই, যেটা ধরুন আমাদের নিজেদের স্বার্থের বিষয়, সেটা হচ্ছে যে এই নতুন এই নিরাপত্তা কৌশল আমাদের দক্ষিণ এশিয়ার বিষয়টা যদি বলি, দক্ষিণ এশিয়াকে কোথায় রাখা হয়েছে? দক্ষিণ এশিয়াকে কিভাবে দেখছে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন? দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি ভারত, এবং এখানে কিন্তু ভারতের প্রসঙ্গ এসছে, এবং ভারতের প্রসঙ্গ এসছে কি যে ইন্দো প্যাসিফিকের নিরাপত্তার জন্য সেখানে যেন কোনো একটি দেশের পূর্ণ কর্তৃত্ব সেখানে না হতে পারে, সেটার জন্য কোয়াড দরকার আমাদের, এবং কোয়াড দরকার বলে সেখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, এসব কথা এসছে। মোদি গভর্নমেন্টের জন্য এটা একটা স্বস্তির ব্যাপার, তাদের সাথে যে সম্পর্ক চলছে ট্রাম্পের। তো ভারতের সাথে ব্যবসা বাড়ানোর কথা সেখানে আছে। ভারত তো একটা বিশেষ গুরুত্ব আছে তাদের ওখানে। কিন্তু ধরেন বাংলাদেশের কি হতে পারে? বাংলাদেশের কোনো কথা আমি দেখিনি ওখানে। আলাদাভাবে বাংলাদেশের কোনো কথা নেই। পাকিস্তানের কথা এসছে যে সেখানে মানে ইন্ডিয়া পাকিস্তানের প্রসঙ্গে পাকিস্তানের কথা এসছে। তো বাংলাদেশের কথা সেখানে নাই, বা নেপালের কথা নাই, বা শ্রীলঙ্কার কথা নাই। আমি দেখিনি অন্তত। কিন্তু যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে কিভাবে মানে কনসার্নড হতে পারে আরকি। সেটা হচ্ছে যে আমেরিকা ফার্স্ট ব্যবসা। এবং সেখানে বলা হচ্ছে এই নীতিতে যে আমেরিকান অ্যাম্বাসেডরদেরকে এখন বলা হবে যে তোমরা যেসব দেশে আছো সেই দেশের থেকে যতটা সম্ভব তোমাদের মূল কাজ হবে ব্যবসা করা, আমেরিকান প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসা জোগাড় করা। বিশেষ করে সরকারের যে বড় বড় কাজ আছে সেইগুলো তোমাদেরকে নিতে হবে। এই বার্তা কিন্তু সমস্ত জায়গায় যাবে। সুতরাং আপনি দেখবেন এখন যে বাংলাদেশে এখন আমেরিকানরা ব্যবসার জন্য আরো বেশি চাপাচাপি করছে। তবে একটা স্বস্তির ব্যাপার এই সাউথ এশিয়ার বিভিন্ন দেশগুলোর জন্য যে তারা এসে মানবাধিকার, গণতন্ত্র এসব নিয়ে যে চাপাচাপি আমেরিকা গত ৫০ বছর ধরে করছে, হ্যাঁ, সেই চাপাচাপি হয়তো এখন অনেক কম দেখা যাবে। কিন্তু আমি আরেকটা কথা শেষ বলতে চাই সেলিম আপনাকে, সেটা হচ্ছে যে এই যে এনএসএস, হ্যাঁ, জাতীয় নিরাপত্তা মানে কৌশল বা নীতি, আপনি যেটাই বলেন না কেন, এটা একটা ইনটেনশন। এটা মানতেই হবে ট্রাম্পকে, তার কোনো আইনি বাধ্যবাধকতা তার নাই কিন্তু। এবং ট্রাম্পের যে ক্যারেক্টার, হ্যাঁ, তিনি খুবই মানে কখন কি বলেন, হ্যাঁ, এবং অপরচুনিস্ট তিনি। যেখানে সুযোগ বুঝে কি বলার দরকার সেটা বলেন, যা করার দরকার করেন। হ্যাঁ, ইম্পালসিভ ওনার ডিসিশন অনেক। তো ফলে এই যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট অনুযায়ী তিনি তার সরকার চালাবেন কিনা সেটা কিন্তু অনিশ্চিত। ধন্যবাদ শাকিল আনোয়ার, আমাদের অনেকটা সময় দিলেন এবং আমরা অনেক কিছু জানলাম আপনার মাধ্যমে। আমাদের দর্শকরাও নিশ্চয়ই জেনেছেন। আমরা চাইব যে আমাদের দর্শকরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে তাদের মতামত জানান।